Good morning, every one of you. I welcome all of you to my platform, Excellence Your Destination. সহজ সরল সুস্পষ্ট এবং সর্বাঙ্গীন ইংরেজি শেখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইওর ডেস্টিনেশনে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের টপিক ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস। মেইন ভার্বস বা অ্যাকশন ভার্বসের সিরিজে দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এর আগের যেগুলো আমরা সব কমপ্লিট করেছি। সো ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস কমপ্লিট করবার পর আমরা অক্সিলিয়ারি ভার্বের দিকে যাব। ওকে, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বকে বোঝবার জন্য আমি একটা সেন্টেন্স লিখেছি, মনীষ ওপেন্ড। মনীষ খুলল বা মনীষ খুলেছিল। মনীষ খুলেছিল, এটা কি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে এই সেন্টেন্সটি? মনীষ খুলেছিল, কি খুলেছিল? মিষ্টির বাক্স খুলেছিল, বাক্স খুলেছিল, চিঠি খুলেছিল, কি খুলেছিল? উই ডু নট নো। সো দিস মনীষ ওপেন is not a meaningful sentence. So this is not a meaningful sentence. এবারে ধরো তোমরা সকলেই বলবে মনীষ ওপেন, মনীষ খুলেছিল। হি কিকড, সে লাথি মারল। কি লাথি মারল? কি খুলেছিল? ইফ দ্য কমপ্লিট এক্সপ্রেশন ইজ নট অ্যাভেলেবল, আমরা যদি কমপ্লিট ভাবটা না বুঝতে পারি তাহলে সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হলো না। ফলে মনীষ ওপেন্ড is not a right sentence. এবারে দেখো, আমি যদি এইভাবে লিখি, মনীষ opened the box. Okay, Manish opened the box, or for that matter you can write একটি খাম খুললো। Manish opened the envelope, envelope, envelope. মনীষ খামটি খুলল। এবারে কিন্তু এটি একটি অর্থপূর্ণ সেন্টেন্স বা বাক্য হলো। মনীষ ওপেন দি এনভেলপ। কেন অর্থপূর্ণ হলো জানো? বিকজ দিস সেন্টেন্স হ্যাজ অ্যান অবজেক্ট। একটি সেন্টেন্সে যখন একটি সাবজেক্ট, একটি ভার্ব আর একটি অবজেক্ট থাকে, তখন সেই সেন্টেন্সটি অর্থপূর্ণ হয়ে ওঠে। দেখো এখানে ওপেন্ড, ওপেন মানে খোলা। এই ওপেনকে আমি তোমাদের আগেও শিখিয়েছি। ভার্বকে যদি তুমি প্রশ্ন করো হু ওপেন্ড অর হোয়াট ওপেন্ড, তাতে যে আনসারটা আসে দ্যাট ইজ সাবজেক্ট। হু ওপেন্ড না মনীষ ওপেন্ড। সো হু যখন আমি জিজ্ঞাসা করছি তখন যে আনসারটা পাচ্ছি তাতে আমি সাবজেক্ট বুঝতে পারছি। সো মনীষ ইজ দ্য সাবজেক্ট ইন দিস সেন্টেন্স। বাট ইফ আই আস্ক হোয়াট বা ফর হুম টু হুম, সি ইফ আই আস্ক হোয়াট অর হুম, ইউ আস্ক হোয়াট অবলিক হুম। হোয়াট হচ্ছে জিনিস হলে, হুম হলো যদি কোনো লিভিং বিং হয়। এবারে মনীষ ওপেন হোয়াট, মনীষ কি খুলেছিল? মনীষ ওপেন দি এনভেলপ। এই হোয়াট কোশ্চেন করলে যে আনসারটা পাওয়া যায়, দি এনভেলপ, দ্যাট ইজ দ্য অবজেক্ট অফ দি সেন্টেন্স। সো দিস ইজ নোন অ্যাজ অবজেক্ট। যখন একটি সেন্টেন্সে ভার্বকে কোশ্চেন করলে, হোয়াট কোশ্চেন করলে যে আনসার পাওয়া যাবে, দ্যাট ইজ অবজেক্ট। এবং একটি সেন্টেন্সে যখন অবজেক্ট না থাকলে সেই ভার্বটির অর্থ পরিপূর্ণ হচ্ছে না, তখন তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। আমি আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। হি কিকড, সে লাথি মারল। লাথি মারল, কিসে লাথি মারল? আমরা ব্যাপারটা পরিষ্কার নয়। সো দিস ইজ অলসো নট আ মিনিংফুল সেন্টেন্স। কিন্তু যদি আমি লিখি হি kicked
the ball. সে বলটিকে লাথি মারলো। সো কিক হলো ভার্ব, এটা হলো অ্যাকশন ভার্ব। তাকে আমি জিজ্ঞাসা করলাম হু কিকড, হি কিকড। সো দিস উইল বি দ্য সাবজেক্ট। হি কিকড হোয়াট? the ball. That becomes the object. So subject and object আমরা এই ভার্ব থেকে এইভাবে বের করে নিতে পারি। কোনো বাক্যের ভার্বকে হোয়াট বা হুম এরকম প্রশ্ন করা হলে বাক্যের অবজেক্ট খুঁজে পাওয়া যায়। বাক্যের সেই অবজেক্টকে বাদ দিলে, এই অবজেক্টকে যদি আমি বাদ দিয়ে দিই, যদি তখন সেন্টেন্স অর্থপূর্ণ না হয়, তবে এই ভার্বটি হয়ে যায় ট্রানজিটিভ। দেখো এই যে এখানে হি কিকড, এখানে অর্থপূর্ণ হয়নি। সো দেয়ারফোর দিস ভার্ব ইজ আ ট্রানজিটিভ ভার্ব। মনীষ ওপেন্ড, অর্থপূর্ণ হয়নি, ভার্ব ইউজ হয়েছে, তখন এই ওপেনটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। কোনো সেন্টেন্সের যদি অবজেক্টকে বাদ দেয়া হয়, ধরো এখানে দি এনভেলপ, এই অবজেক্টকে আমি বাদ দিয়ে দিলাম, রইল কি মনীষ ওপেন্ড, তাতে করে সেন্টেন্স অর্থপূর্ণ থাকছে না, তখন সেই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। হি কিক দ্য বল, আমি অবজেক্টটাকে বাদ দিয়ে দিলাম, রইল কি হি কিকড। এবারে তাতে করে কি অর্থপূর্ণ সেন্টেন্স হচ্ছে? হচ্ছে না। দেয়ারফোর দিস ভার্ব উইল বি নোন অ্যাজ ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আমরা ইংলিশে লিখলে এইভাবে লিখতে পারি, এ ট্রানজিটিভ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ভার্ব। জানো তো এগুলো অ্যাকশন ভার্ব, যে কোনো কিছু কোনো কাজ করে সেগুলোকে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব বলে। আমরা তো অ্যাকশন ভার্বের সিরিজই পড়ছি। এ ট্রানজিটিভ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ভার্ব দ্যাট রিকোয়ার্স অ্যান অবজেক্ট। অর্থাৎ এর একটি অবজেক্টের দরকার হয়। এই যে ট্রানজিটিভ ভার্ব, এর এই অবজেক্টটার দরকার হয়েছে। অর্থাৎ আমরা এইভাবে সেন্টেন্সটাকে লিখতে পারি, এ ট্রানজিটিভ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ভার্ব দ্যাট রিকোয়ার্স অ্যান অবজেক্ট টু রিসিভ দি অ্যাকশন। সো এটা আমি আর লিখছি না, এটা তোমরা আমার কথা শুনে ভিডিও চালিয়ে ওটা কপিতে লিখে নিও। এ ট্রানজিটিভ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ভার্ব দ্যাট রিকোয়ার্স, যার প্রয়োজন আছে অ্যান অবজেক্ট, একটি অবজেক্ট টু রিসিভ দি অ্যাকশন। The object of a sentence receive the action from the verb. ধরো আমি যদি এরকম বলি, he plays football. Now এই plays এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। সেন্টেন্সের অবজেক্ট কি? হি প্লেস ফুটবল। হি প্লেস হোয়াট? না ফুটবল। সো দিস ইজ দি অবজেক্ট। সো এই যে অবজেক্ট, ইট রিসিভস দি অ্যাকশন, দি অবজেক্ট অফ দি সেন্টেন্স রিসিভস দি অ্যাকশন ফ্রম দি ভার্ব। ভার্ব থেকে অ্যাকশনটা পেল, এই যে প্লেটা, এই অ্যাকশনটা এই অবজেক্ট পেল, কি প্লে? না ফুটবল। সো object receives the action from the verb. The verb, এই যে ভার্বটা transfers the action, actionটা the transfers the action from the subject. এই ভার্বটা transfers the action from the subject to the object of the sentence. Gita sings a song. গীতা একটি গান গায়। সিংস এ হলো অ্যাকশন ভার্ব, কারণ গান গাওয়া হচ্ছে, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এবার এই অ্যাকশন ভার্বটা কি করছে? এই অ্যাকশন ভার্বটা ট্রান্সফারস দ্য অ্যাকশন ফ্রম দি সাবজেক্ট, কারণ গীতা গাইছে, ফ্রম দি সাবজেক্ট ইট ট্রান্সফারস দ্য অ্যাকশন ফ্রম দ্য সাবজেক্ট টু দি অবজেক্ট। এই হলো অবজেক্ট। তো সাবজেক্ট থেকে অবজেক্ট ট্রান্সফার করছে কে? না এই অ্যাকশন ভার্বটি। সো দিস ওয়ান ইজ নোন অ্যাজ এ ট্রান্সিটিভ ভার্ব। The object of the sentence receives the action from the verb
or we can say the verb transfers the action from the subject to the object. And transitive verb আমরা কি বলবো? A transitive verb is an action verb that requires an object to receive the action. যদি অবজেক্ট না থাকতো তাহলে এর ট্রানজিটিভ ভার্ব হতে পারতো না। ট্রানজিটিভ ভার্ব সেগুলো যার একটি অবজেক্টের দরকার হয় সেন্টেন্সের মিনিং পরিপূর্ণ করবার জন্য। am I clear? এবারে তোমাদের আমি একটি লিস্ট অফ ট্রানজিটিভ ভার্বস, মোস্ট অফ দ্য ট্রানজিটিভ ভার্বস যেগুলো সেন্টেন্সে দেখবে, এইভাবে যখন সেন্টেন্স লিখবে দেখবে তার একটি অবজেক্টের প্রয়োজন হচ্ছে, তার একটি লিস্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি অ্যাজ এ রেডি রেকনার। জাস্ট তোমরা এটা স্ক্রিনশট নিয়ে তোমাদের নোট বইতে লিখে নিও। ওকে, I have given you a list of transitive verbs. These are transitive verbs, okay? These are list of transitive verbs. So these are the transitive verbs, a list that I have given to you for your ready reference. এটাকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটি স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমাদের নোট বইতে লিখে ফেলো। এবারে দেখবে এই শব্দগুলো দিয়ে আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল, 5-6টা এক্সাম্পল দেব, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এগুলো কি করে ট্রানজিটিভ ভার্ব। পরীক্ষাতে তোমাদের এরকম সেন্টেন্স লেখা থাকবে এবং তোমাদের হয়তো একটি ভার্বকে আন্ডারলাইন করে দিয়ে বলবে পয়েন্ট আউট ওয়েদার দিস ইজ আ ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ ভার্বস। এখন আমি ট্রানজিটিভ ভার্ব তোমাদের বললাম যে একটি ভার্বের, একটি সেন্টেন্সে একটি ভার্বের যদি অবজেক্ট না থাকে, যদি একটি সেন্টেন্সে অবজেক্টের প্রয়োজন হয় একটি ভার্বের, তখন সেই ভার্বটিকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর অবজেক্ট ছাড়াই যদি ওর মিনিং কমপ্লিট হয়ে যায় তাহলে দ্যাট ইজ ইনট্রানজিটিভ। দ্যাট আই উইল গো ফার্দার, আমি এরপরে বোঝাচ্ছি, বাট ইউ প্লিজ টেক এ স্ক্রিনশট, দেন আই উইল গিভ ইউ ফিউ এক্সাম্পলস। দেখো আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি, তোমাদের পরীক্ষায় এরকমই থাকবে, বলবে আন্ডারলাইন দ্য ট্রানজিটিভ ভার্বস। তো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে তোমরা জেনেছো, যদি কোনো সেন্টেন্সে একটি ভার্বের অবজেক্ট থাকে তখন তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ধরো দি ডগ চেসড দি ক্যাট, কুকুরটি, চেস মানে তাড়া করা, চেসড মানে তাড়া করেছিল দি ক্যাট, বিড়ালটিকে। এবারে যে চেস, একে আমরা জিজ্ঞাসা করব, দেখো একে যদি আমরা হোয়াট আর হুম জিজ্ঞাসা করি তাহলেই আমরা অবজেক্ট পেতে পারি। দ্য ডগ চেসড হোয়াট? দ্য ডগ চেসড দি ক্যাট। তার মানে এই চেসের একটি অবজেক্ট রয়েছে। যদি চেসডের অবজেক্ট থাকে তাহলে এই চেস কি হবে? ইট উইল বি আ ট্রানজিটিভ ভার্ব। এই চেসটি, দিস উইল বি আ ট্রানজিটিভ ভার্ব, রাইট? অর্থাৎ চেসটি একটি ট্রানজিটিভ ভার্ব আমরা পয়েন্ট আউট করলাম। পরের সেন্টেন্সটা আমাদের দেখো এরকম না যে না বুঝে আমরা বললাম যে এটা ট্রানজিটিভ ভার্ব, আমরা দেখব যার অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকরা, লাভ আস, ভালোবাসেন আমাদের। তো এখানে আওয়ার টিচার্স লাভ, ভালোবাসা, দিস ইজ দ্য অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্বকে আমরা জিজ্ঞাসা করলাম হুম অর হোয়াট। এখানে কি হবে? এখানে আস তো মানুষ, তো যার ফলে আমরা হুম জিজ্ঞাসা করব। আওয়ার টিচার্স লাভ হুম? আওয়ার টিচার্স লাভ আস। সো দিস আস ইজ দি অবজেক্ট। যেহেতু এই লাভের একটি অবজেক্ট রয়েছে, এই অ্যাকশন ভার্বের অবজেক্ট রয়েছে, সো দিস লাভ অ্যাকশন ভার্ব ইজ আ ট্রানজিটিভ ভার্ব। দেখো আমি যে লিস্টটা তোমাদের দিয়েছিলাম এর আগেই ট্রানজিটিভ ভার্বের, তার মধ্যে কিন্তু এই চেজ, লাভ, এইসব শব্দগুলো রয়েছে। এবার সেইগুলো কয়েকটা এক্সাম্পলস আমি দিয়ে বোঝানোর জন্য যে কিভাবে তোমরা ফাইন্ড আউট করবে যে এই সেন্টেন্সের যে ভার্ব রয়েছে সেটা ট্রানজিটিভ ভার্ব কিনা। যদি অবজেক্ট থাকে দেন ইট ইজ আ ট্রানজিটিভ ভার্ব। দ্য বেবি ওপেন্ড হার আইস, শিশুটি ওপেন্ড মানে খুললো, ওপেন মানে খোলা, ওপেন মানে খুললো বা খুলেছিল, হার আইস তার চোখ। এবার দ্য বেবি ওপেন হোয়াট? হার আইস। এটা হচ্ছে একটা ফ্রেজ, হ্যাঁ, ওপেন্ড হার আইস। তো হার আইস
এটা হয়ে গেল অবজেক্ট। যেহেতু অবজেক্ট আছে সেই হেতু প্রিন্টটাও ট্রানজিটিভ ভার্ব, রাইট? দেন উই রিসিভড দ্য গিফট। উই রিসিভটা হচ্ছে অ্যাকশন ভার্ব, উই রিসিভড হোয়াট? দি গিফট। অর্থাৎ একটি অবজেক্ট রয়েছে, সো যখনই অবজেক্ট থাকবে তখনই এটি ট্রানজিটিভ ভার্ব হবে। আমি তোমাদের অনেক এক্সাম্পল দিয়ে এই জন্য বোঝাই যাতে করে তোমরা কনসেপ্টটাকে পরিষ্কার করে নিতে পারো আর তোমাদের কোনো ডাউট না থাকে। আওয়ার টিচার্স লাভ আস, আমি তো আগেই লিখে দিয়েছি, আবার এখানে লিখেছি, সো লেট দিস নট বি দেয়ার। দি আর্থকুয়েক কিল্ড থাউজেন্ডস অফ পিপল ইন থাইল্যান্ড। দি আর্থকুয়েক মানে ভূমিকম্প, কিল্ড মেরে ফেলেছিল, থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার লোক, ইন থাইল্যান্ড থাইল্যান্ডে। এবারে এই কিল মেরে ফেলা, দিস ইজ দ্য অ্যাকশন ভার্ব। কিল্ড হুম? কিল্ড থাউজেন্ডস অফ পিপল, যেহেতু পিপল সেই জন্য হুম জিজ্ঞাসা করেছি, আর হোয়াট করতাম যদি ওখানে কোনো জিনিস থাকতো। সো থাউজেন্ডস অফ পিপল ইন থাইল্যান্ড, এই ফ্রেজটা হলো অবজেক্ট। যেহেতু এই ভার্বের এই অবজেক্ট রয়েছে, সেহেতু কিল ইজ আ ট্রানজিটিভ ভার্ব। এইগুলোই তোমাদের পয়েন্ট আউট করতে দেবে। মিক্স থাকবে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ, দেন ইউ উইল বি কনফিউজ। তোমরা খালি একটা জানো বলে মনে হচ্ছে সবই তো ট্রানজিটিভ ভার্ব, বাট হাউ আই ফাইন্ড আউট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু সি ওয়েদার দেয়ার ইজ অ্যান অবজেক্ট। ইন কেস দেয়ার ইজ অ্যান অবজেক্ট অফ দি ভার্ব, দেন ইট হ্যাজ টু বি আ ট্রানজিটিভ ভার্ব। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দে উইল টার্ন ডাউন মাই অফার, তারা আমার এই অফারকে তারা টার্ন ডাউন করবে বা রিজেক্ট করবে? তো ডু ইউ থিঙ্ক দে উইল টার্ন ডাউন, এই টার্ন ডাউনটা একটা ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্ব, দে উইল টার্ন ডাউন হোয়াট? মাই অফার। সো দি মাই অফার বিকামস দি অবজেক্ট। সো টার্ন ডাউনের যেহেতু একটি অবজেক্ট রয়েছে, সো টার্ন ডাউন এই ফ্রেজাল ভার্বটি, দিস বিকামস ট্রানজিটিভ ভার্ব। দ্যাট মিনস ফ্রেজাল ভার্বও ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ হতে পারে। You please take a screenshot before I go further. ওকে, আমরা ট্রানজিটিভ ভার্বকে আইডেন্টিফাই করা শিখেছি। পুরোপুরি শিক্ষা আমাদের তখনই হবে যখন আমি মিক্স আপ করে দেবো, বাট স্টিল ইউ উইল বি এবল টু পয়েন্ট আউট হুইচ ওয়ান ইজ ট্রানজিটিভ, হুইচ ওয়ান ইজ ইনট্রানজিটিভ or ditransitive. Let us go further. Transitive verb, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে ট্রানজিটিভ ভার্বস তার একটি মাত্র অবজেক্ট থেকেছে। কখনো কখনো ট্রানজিটিভ ভার্বের দুটো অবজেক্ট থাকতে পারে। ট্রানজিটিভ ভার্বের দেখো, ট্রানজিটিভ ভার্বস can have two objects also. Okay? কখনো কখনো ট্রানজিটিভ ভার্বের দুটো অবজেক্ট থাকে। ইফ এ ভার্ব হ্যাজ টু অবজেক্টস, যদি একটি ভার্বের দুটো অবজেক্ট থাকে, ইফ আ ভার্ব হ্যাজ টু অবজেক্টস, সেই ভার্বটাকে ইট ইজ নোন অ্যাজ ডাইট্রানজিটিভ ভার্ব। এটাকে বলে ডাই মানে দুই, হ্যাঁ, ডাইট্রানজিটিভ ভার্বস। ওকে, তাহলে আমি কি বললাম, একটা ট্রানজিটিভ ভার্ব এর দুখানা অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট ওয়ান আর একটা হতে পারে অবজেক্ট টু। এবারে অবজেক্ট ওয়ান কি আমরা সেটা দেখেছি। যদি হোয়াট আর হুম কোশ্চেন করে আমরা আনসার পাই, তাহলে যে অবজেক্টটা আমরা পাই তাকে বলে ডাইরেক্ট অবজেক্ট। ওকে, সো অবজেক্ট ওয়ান ইজ দ্য ডাইরেক্ট অবজেক্ট। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম তাকে বলে ডাইরেক্ট অবজেক্ট। আর অবজেক্ট টু, দ্যাট উইল বি ইনডাইরেক্ট অবজেক্ট। তো ট্রানজিটিভ ভার্বস ক্যান হ্যাভ টু অবজেক্টস অলসো। যদি একটা ভার্বের দুটো অবজেক্ট থাকে তাকে বলে ডাইট্রানজিটিভ ভার্ব। এবারে ডাইট্রানজিটিভ মানে একটি অবজেক্ট থাকবে ডাইরেক্ট অবজেক্ট আর একটি ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট মানে
আমরা যদি হোয়াট আর হুম, দেখো এটা হচ্ছে হোয়াট আর হুম, এই ডাইরেক্ট অবজেক্টটা হোয়াট আর হুম কোশ্চেন করে আমরা পেয়েছি। বাট হোয়াট ইজ ইনডাইরেক্ট অবজেক্ট? ইনডাইরেক্ট অবজেক্টটা কি সেটা আমি বোঝাচ্ছি। দেখো, ডাইরেক্ট অবজেক্ট এর সিম্পল ফর্মুলা আমি তোমাদের শিখিয়েছি, আস্ক, হোয়াট or whom. Okay, that is indirect. Now that is direct object. Now indirect object একটি noun that receives a direct object. Indirect object হচ্ছে একটি noun যে ডাইরেক্ট অবজেক্টকে রিসিভ করছে। আমি এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের মনে এরকম শঙ্কা হওয়ার দরকার নেই যে হোয়াট ইজ দিস নাউন, দ্যাট, দিস, নো। ইনডাইরেক্ট অবজেক্ট একটি নাউন। নাউন কি তোমরা জানো? কোনো পার্সন হতে পারে, কোনো থিংস হতে পারে, তাই না? সো ইনডাইরেক্ট অবজেক্ট ইজ আ নাউন দ্যাট রিসিভস দ্য ডাইরেক্ট অবজেক্ট, এবং একে আইডেন্টিফাই করা যায় বাই আস্কিং কোশ্চেন টু হুম, ফর হুম, মানে কার জন্য। সো ইনডাইরেক্ট অবজেক্টের কোশ্চেন হবে, আমরা কি করে বুঝবো যে ওটা ইনডাইরেক্ট অবজেক্ট? যে আনসার আমি পাবো এই কোশ্চেনের, আস্ক ফর হুম, কার জন্য, আর টু হুম, কাকে। কার জন্য বাংলায় আমরা বলি কার জন্য বা কাকে, টু হুম মানে কাকে। এইরকম প্রশ্ন করলে যে আনসার পাবো দ্যাট উইল বি ইনডাইরেক্ট অবজেক্ট। আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। যারা ফুটবল খেলার সাথে খেলা ইন্টারেস্ট আছে, তোমরা দেখেছো লাস্ট ওয়ার্ল্ড কাপে প্যালাসিয়স একজন প্লেয়ার ছিল আর্জেন্টিনার, প্যালাসিয়াস একজন প্লেয়ার ছিল। খেলতে খেলতে ও বলটাকে পাস করলো লিওনেল মেসির কাছে। সো প্যালাসিয়াস পাসড দি বল টু লিওনেল মেসি। এই নামটা তো তোমরা সকলেই জানো। প্যালাসিয়াস পাস দ্য বল টু লিওনেল মেসি। এখানে প্যালাসিয়াস পাসড হোয়াট, আমি জিজ্ঞাসা করলাম প্যালাসিয়াস পাসড হোয়াট, কি আনসার পেলে? দি বল। তাহলে দি বলটা হয়ে গেল আমার ডাইরেক্ট অবজেক্ট। আমি হোয়াট আর হুম জিজ্ঞাসা করলে যেটা পাচ্ছ সেটাই ডাইরেক্ট অবজেক্ট। এবারে লেট আস আস্ক, কার জন্য আর কাকে? প্যালাসিয়াস পাস দ্য বল কাকে? টু হুম? লিওনেল মেসিকে। সো ফর হুম, টু হুম জিজ্ঞাসা করলে কি? ইনডাইরেক্ট অবজেক্ট, তাই না? আর একটা কথা আমি শুরুতেই বলেছিলাম, ইনডাইরেক্ট অবজেক্ট ইজ আ নাউন, অর্থাৎ লিওনেল মেসি তো একটি নাউন, একটা মানুষ তো, দ্যাট রিসিভস দ্য ডাইরেক্ট অবজেক্ট। এবং ডাইরেক্ট অবজেক্ট কি? বল। এই বলকে লিওনেল মেসি রিসিভ করলো কি করলো না? করলো তো। যার ফলে দিস ইজ ডাইরেক্ট অবজেক্ট, দিস ইজ ইনডাইরেক্ট অবজেক্ট। নাও এই যে প্যালাসিয়াস পাস দি বল টু লিওনেল মেসি, এখানে এই পাসটা হলো অ্যাকশন ভার্ব, এবং তার দুটো অবজেক্ট আছে, একটা ডাইরেক্ট অবজেক্ট আর একটা ইনডাইরেক্ট অবজেক্ট। যদি দুটো অবজেক্ট থাকে আমি কি বলেছি? তাকে বলে ডাইট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এই পাস যেটা আছে দিস ইজ আ ডাইট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম ডাইট্রানজিটিভ ভার্ব কাকে বলে? আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। The bank will not lend us any money. আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, ডাইট্রানজিটিভ আমি এই জায়গাটায় লিখে দিচ্ছি। The bank will not lend us, মানে বুঝিয়ে দিচ্ছি, any money. Now the bank will not lend মানে ধার দেবে না। উইল থাকে যখন ভবিষ্যতে হয় তখন শ্যাল উইল ইউজ হয়। উইল নট লেন্ড মানে ধার দেবে না। ব্যাংক ধার দেবে না আস আমাদের, এনি মানি কোনো টাকা। ব্যাংক কোনো টাকা আমাদের ধার দেবে না। নাও দ্য ব্যাংক উইল নট লেন্ড, লেন্ডটা অ্যাকশন ভার্ব, সো দিস ইজ দি অ্যাকশন ভার্ব। একে জিজ্ঞাসা করো হোয়াট, দ্য ব্যাংক উইল নট লেন্ড হোয়াট? এনি মানি। কি দেবে না? না, এনি মানি। সো এই এনি মানি উইল বিকাম দ্য ডাইরেক্ট অবজেক্ট, কারণ আমি বলেছি
ডাইরেক্ট অবজেক্ট আস হোয়াট আর হুম, তাতে যে আনসার পাও দ্যাট ইজ ডাইরেক্ট অবজেক্ট। এবারে ইনডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে ফর হুম টু হুম, কার জন্য কাকে। ব্যাংক উইল নট লেন্ড আস এনি মানি, ব্যাংক ধার দেবে না কাকে, না আমাদের, তাই না? তো এই যে কাকে জিজ্ঞাসা করা হয়, যে আসটা হলো, সেটা হয়ে গেল ইনডাইরেক্ট অবজেক্ট। আমি বলেছি ফর হুম টু হুম মানে কার জন্য বা কাকে, এই প্রশ্ন করলে যে আনসার পাবে সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। সো আস ইজ দ্য ইনডাইরেক্ট অবজেক্ট। আর একটি কথা আমি বলেছিলাম, ইনডাইরেক্ট অবজেক্ট ইজ আ নাউন দ্যাট রিসিভস দ্য ডাইরেক্ট অবজেক্ট। নাও এই যে ইনডাইরেক্ট অবজেক্ট আস, এটা হচ্ছে একটি নাউন। আস আমরা নাউন বা প্রোনাউন, ওকে, এটা হচ্ছে একটি প্রোনাউন। তো এটা রিসিভ করছে কি এনি মানি, তাই না? ডাইরেক্ট অবজেক্টকে রিসিভ করছে ইনডাইরেক্ট অবজেক্ট। আর একটা জিনিস তোমরা শোনো, সবসময় দেখো ডাইরেক্ট অবজেক্টকে ইনডাইরেক্ট অবজেক্ট রিসিভ করে। আর একটি সেন্টেন্সে ইনডাইরেক্ট অবজেক্ট কখনোই থাকবে না যদি না সেখানে একটি ডাইরেক্ট অবজেক্ট থাকে। ডাইরেক্ট অবজেক্ট থাকলে তবেই ইনডাইরেক্ট অবজেক্ট ওই সেন্টেন্সে থাকতে পারবে। অর্থাৎ এই লেনটা যে একটি ড্রাই ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ড্রাই ট্রানজিটিভ ভার্ব, কারণ এর দুটো অবজেক্ট আছে, একটা ইনডাইরেক্ট অবজেক্ট আর একটি ডাইরেক্ট অবজেক্ট। ফলে কিছু কিছু ভার্ব যেগুলোকে আমরা ড্রাই ট্রানজিটিভ বলি, কারণ তার দুটো করে অবজেক্ট রয়েছে। আর একটা এক্সাম্পল দিলে এমনিতে তোমাদের ক্লিয়ার হয়েই গেছে। সো আমি আর একটা এক্সাম্পল দেব, দিয়ে ড্রাই ট্রানজিটিভটা ওয়াইন্ড আপ করব। সি আই বট মাই সিস্টার আ ডল। আমি বট কিনেছিলাম, BOUGHT। সি বাই হলো কেনা, বট মানে কিনেছিলাম। আই বট মাই সিস্টার, I bought my sister a doll. I bought my sister a doll. তার মানে আমি আমার বোনের জন্য একটা পুতুল কিনেছিলাম। I bought, this is the action verb. I bought what? Now a doll. So that becomes the direct object. বেশিরভাগ সময় দেখবে things will become direct object and persons will become indirect object. I bought for whom? Now for my sister. So that becomes indirect object. You see, this indirect object, my sister, a doll ke receive করছে, তার মানে direct object, indirect object is receiving the direct object. তো এই রকম যখন বটের মানে ব্রিং এর দুখানা অবজেক্ট রয়েছে, তখন আমরা এই বটকে আমরা বলি ডাই ট্রানজিটিভ ভার্ব, ডাই ট্রানজিটিভ ভার্ব। আর যেগুলো একটা করে অবজেক্ট ছিল না তাকে বলে মোনোট্রানজিটিভ। নর্মালি ট্রানজিটিভ বলেই চালিয়ে দেয় সমস্ত জায়গায়, ট্রানজিটিভ বললেই হয়, বাট দ্যাট ইজ নোন অ্যাজ মোনোট্রানজিটিভ ভার্ব। মোনো মানে যেখানে একটি থাকে, সো যেখানে একটি অবজেক্ট তাকে বলে মোনোট্রানজিটিভ ভার্ব, বা সিম্পলি তোমরা ট্রানজিটিভ ভার্বও বলতে পারো। আর ডাই ট্রানজিটিভ ভার্ব মানে যেখানে দুটো থাকবে। এবারে আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দিচ্ছি যে কোন কোন ভার্বগুলো জেনারেলি ডাই ট্রানজিটিভ হয়। যেমন ধরো, আমি এটাকে রাফ করব ফার্দার বলবার জন্য, তো তোমরা প্লিজ টেক আ স্ক্রিনশট। ওকে, দিস ইজ আ লিস্ট অফ ditransitive verb: bake, buy, give, grant, lend, make, pass, read, send, serve, tell, show, teach। এগুলোকে ditransitive verb হিসাবে ইউজ করা যায়। কিন্তু এখানে আমি একটা কথা তোমাদের বলে নেব যে ditransitive verb হিসাবে এগুলো ইউজ হয়, আবার এদের মোনোট্রানজিটিভ ভার্ব হিসাবেও ইউজ করা যেতে পারে। অর্থাৎ ডাইট্রানজিটিভ মানে তোমরা জানো দুটো অবজেক্ট আছে, আর মোনোট্রানজিটিভ মানে যেখানে একটি অবজেক্ট আছে। ধরো আমি যদি এরকম বলি, এই যে বেকটা রয়েছে, আমি বললাম মাই মাদার বেকড আ কেক।
সেন্সটা ক্লিয়ার হলো যে আমার মা একটি কেক বানিয়েছিলেন। কেক বানানো মানে বেক করা। ওকে, সো এই বেক করা, দিস ইজ দি অ্যাকশন ভার্ব। একে আমি জিজ্ঞাসা করলাম মাই মাদার বেকড হোয়াট, আনসার আসলো এ কেক, সুতরাং দিস ইজ দ্য ডাইরেক্ট অবজেক্ট। ফর হুম টু হুম এখানে নেই, কার জন্য এখানে লেখা নেই, সুতরাং এই বেক দেখো এখানে একটি মাত্র অবজেক্ট। সো দিস ইজ নোন অ্যাজ এ মোনোট্রানজিটিভ ভার্ব। ওকে, সো এই যে বেক এখানে এই সেন্টেন্সে ইউজ করা হয়েছে অ্যাজ এ মোনোট্রানজিটিভ ভার্ব। আবার সেম ভার্বকে আমি যদি এইভাবে লিখি, মাই মাদার বেকড হার আ কেক। মাই মাদার বেকড হার এ কেক, আমার মা তার জন্য একটি কেক বানালো, হয়ে গেল তার জন্য। এবারে আমি যদি মাই মাদার বেকড অ্যাকশন ভার্বকে জিজ্ঞাসা করি, মাই মাদার বেকড হোয়াট, আ কেক, দিস উইল বি দ্য ডাইরেক্ট অবজেক্ট। কার জন্য, না ফর হার। ফর হুম টু হুম, তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট হবে, কার জন্য, না ফর হার। সো দিস বিকামস ইনডাইরেক্ট অবজেক্ট। তার মানে এই বেকে এখানে তখন দুটো অবজেক্ট রয়েছে, একটি ইনডাইরেক্ট অবজেক্ট, একটি ডাইরেক্ট অবজেক্ট। তখন এই সেন্টেন্সে এই বেক হয়ে গেল ডাইট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ পরীক্ষার সময় এই সেন্টেন্সের উপর বেক করে একটি শব্দ কখনো অনলি ট্রান্সিটিভ ভার্ব বা মোনোট্রান্সিটিভ ভার্ব, আবার কখনো ডাইট্রান্সিটিভ ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। ফলে ইউ শুড নো হাউ টু ফাইন্ড আউট। তোমাদের জানার দরকার আছে যে ওর মধ্যে একটি অবজেক্ট আছে না দুটি, একটি ডাইরেক্ট অবজেক্ট, একটি ইনডাইরেক্ট অবজেক্ট, এমন থাকলে ওটা ডাইট্রান্সিটিভ ভার্ব হবে। যেমন আর একটি এক্সাম্পল দিচ্ছি, শি বট সাম গ্রেপস। শি ব্রট, BROUGHT। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি বট। হ্যাঁ, শি বট, BOUGHT, বট সাম গ্রেপস, GRAPES, গ্রেপস। এই যে বাই এর পাস্ট টেন্স হলো বট। শি বট সাম গ্রেপস, এই বট হয়ে গেল অ্যাকশন ভার্ব, পাস্ট টেন্স অফ বাই। তাকে আমি বললাম শি বট হোয়াট, সে কি কিনলো, সাম গ্রেপস, তাহলে এই সাম গ্রেপস হয়ে গেল অবজেক্ট। তার মানে দিস ইজ আ ডাইরেক্ট অবজেক্ট। যদি ডাইরেক্ট অবজেক্ট থাকে তখন এই বটটা হয়ে গেল মোনোট্রানজিটিভ ভার্ব, রাইট? এবারে যদি এরকম থাকে, শি বট মি সাম গ্রেপস, সে আমার জন্য কিনলো কিছু আঙ্গুর। এবারে শি বট হোয়াট, শি গট সাম গ্রেপস, সো দ্যাট ইজ ডাইরেক্ট অবজেক্ট। ফর হুম টু হুম, কার জন্য, না ফর মি, সো দ্যাট বিকামস ইনডাইরেক্ট অবজেক্ট। সো দেয়ার আর টু অবজেক্টস। যদি টু অবজেক্ট থাকে তখন ডাইট্রান্সিটিভ। অর্থাৎ আমি তোমাদের একটি লিস্ট দিয়েছি অফ দ্য ট্রান্সিটিভ ভার্বস, বাট দে ক্যান অলসো বি ইউজড অ্যাজ মোনোট্রান্সিটিভ ভার্বস। তোমরা দেখলে যে সেম ডাইট্রান্সিটিভ ভার্বকে আমরা মোনোট্রান্সিটিভ ভার্ব হিসাবে ইউজ করেছি। ফলে আমরা বলতে পারি, while some of the verbs only make sense with two objects, যে দুটো অবজেক্ট থেকে সেন্স তৈরি করে, certain ditransitive verbs can also act as monotransitive verbs. তার এক্সাম্পল আমি তোমাদের দিলাম। The counselor has granted permission to open a shop. আমি এটাকে রাফ করব, ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। ওকে, নেক্সট এক্সাম্পল, দ্য কাউন্সিলর has granted permission to open a shop. The counselor has granted permission to open a shop. Open a shop.
Now the counselor has granted. Grant আমাদের ওই লিস্টে গ্রান্ট ছিল। So granted is the action verb. Granted what? Granted permission to open a shop. This is a phrase. So this becomes object. So therefore it is having only one object, that is the direct object. So direct object যদি একটা থাকে, so this is a monotransitive verb. কিন্তু সেম গ্রান্টেডকে আমরা যদি এইভাবে সেন্টেন্সে পুট করি, the counselor has granted Hari, Hari একটা ছেলের নাম, permission to open a shop. The counselor has granted. Granted what? Granted permission to open a shop. This is the direct object or object 1. For whom, to whom? No, for Hari. So this is the noun Hari. So this will become indirect object. So there are two objects in this sentence. So same grant, here it is monotransitive, but here this is ditransitive verb, right? তো monotransitive and ditransitive verb আমি তোমাদের এক্সাম্পল দিলাম। আবার ধরো এরকম এলো, Hari bought his sister a watch on her birthday. তো এখানে Hari bought what? A watch. একটি হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট, for whom, to whom? His sister, তার বোনের জন্য। এটা হয়ে গেল ইনডাইরেক্ট অবজেক্ট। সো দেয়ার আর টু অবজেক্টস, সো this bought will be here ditransitive verb, but Hari bought a watch only যদি এরকম থাকতো তাহলে ওটা monotransitive হলো। আচ্ছা, this chapter is now over. Ditransitive verb I have explained vividly. Now let us go with another thing, the ditransitive verbs. We can use these ditransitive verbs in the passive voice. ধরো প্যাসিভ ভয়েস তোমাদের তো আলাদা ক্লাস ভয়েসে, তবু আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি কিভাবে। হি গেভ মি আ বুক। সি দ্য এক্সাম্পল, আমি বললাম ditransitive verb can be used in passive voice. সো প্যাসিভ ভয়েস একটি সেন্টেন্স, ধরো আমি প্রথমে অ্যাক্টিভ ভয়েসটা বলে নিই, হি গেভ মি আ বুক। He gave me a book. দেখো এটা অ্যাক্টিভ ভয়েস কেন? এটা অ্যাক্টিভ ভয়েস এই জন্য যে সে ডাইরেক্টলি আমাকে একটা বই দিল, অর্থাৎ দি সাবজেক্ট ইজ ওয়ার্কিং ডাইরেক্টলি, তখন এটাকে বলে অ্যাক্টিভ ভয়েস। বাট যখন সাবজেক্টের উপরে এসে পড়ছে, যেমন আমি বলছি, তখন কি হয়, এই অবজেক্টটা সাবজেক্ট হয়। হি গেভ মি আ বুক, হি গেভ হোয়াট? a book. So this is the object and this is the subject. Gave is the verb. So what is in the passive voice? Passive কি হয়, এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। a book, এবারে gave past tense হচ্ছে a book was, তারপরে past participle হয় এই গিভের given, give, gave, given. A book was given to me, আমাকে দিয়েছিল by him. A book was given to me by him. তো এখানেও দেখো a book এটা হচ্ছে একটি অবজেক্ট আর মি হচ্ছে আরেকটি অবজেক্ট, অর্থাৎ এই যে গিভেনটা, এই গিফটটা হয়ে গেল ditransitive, অর্থাৎ ditransitive প্যাসিভ ভয়েসে ইউজ হতে পারে, রাইট? ওকে, প্লিজ টেক আ স্ক্রিনশট বিফোর আই রাব আপ অ্যান্ড গো ফার্দার। দেখো আমরা ট্রান্সিটিভ ভার্বের ডেফিনিশন শিখেছি, এক্সাম্পলস দিয়ে আমরা ট্রান্সিটিভ ভার্বকে বুঝেছি, এবং সেখানে আমরা দেখেছি মনোট্রান্সিটিভ ভার্ব এবং ডাইট্রান্সিটিভ ভার্ব এর দুরকম হতে পারে। অর্থাৎ যদি একটি ভার্বের একটি অবজেক্ট থাকে তবে তাকে মনোট্রান্সিটিভ ভার্ব বা সিম্পলি ট্রান্সিটিভ ভার্ব বলা হয়, আর যদি দুটো অবজেক্ট থাকে তাহলে তাকে ডাইট্রান্সিটিভ ভার্ব বলা হয়। দুটো অবজেক্টের একটি ডাইরেক্ট অবজেক্ট আর একটি ইনডাইরেক্ট অবজেক্ট আমরা দেখেছি। এবারে আমরা দেখি ইনট্রান্সিটিভ ভার্বস কাকে বলে। কোনো সেন্টেন্সে যদি কোনো অবজেক্ট না থাকে
কিন্তু বাক্যের অর্থ পরিপূর্ণ থাকে, অর্থাৎ বাক্যের মিনিং, সেন্টেন্সের মিনিং ইজ ক্লিয়ার, কিন্তু কোনো অবজেক্ট নেই, তাহলে সেই ভার্বটি অবশ্যই ইন্ট্রান্সিটিভ ভার্ব হবে। সেই ভার্বকে ইন্ট্রান্সিটিভ ভার্ব আমরা বলবো যদি কোনো সেন্টেন্সে একটি ভার্বের কোনো অবজেক্ট না থাকে কিন্তু স্টিল সেন্টেন্স মিনিংফুল। যেমন আগে আরেকটি কথা আমি বলে নিই, ইন্ট্রান্সিটিভ ভার্বে অর্থের পরিপূর্ণতার জন্য সেন্টেন্সে অবজেক্টের প্রয়োজন পড়ে না, তাদের আমরা বলি ইন্ট্রান্সিটিভ ভার্ব। শুধু সাবজেক্ট থাকবে আর ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে না এবং মিনিং ক্লিয়ার। আমি একটা এক্সাম্পল দিই। দি ডগ বার্কড, কুকুরটি ডেকেছিল। বার্ক মানে ডাকা, সো দিস ইজ দ্য অ্যাকশন ভার্ব। কুকুরটি ডেকেছিল হোয়াট, কোনো আনসার নেই, অর্থাৎ দেয়ার ইজ নো ডাইরেক্ট অবজেক্ট। যদি হোয়াট আর হুম দিয়ে আমরা কোনো আনসার না পাই, দ্য ডগ ডেকেছিল কি না, তাহলে কোনো অবজেক্ট নেই, রয়েছে একটি সাবজেক্ট, দি ডগ ইজ দ্য সাবজেক্ট আর বার্কড ইজ দ্য অ্যাকশন ভার্ব। কুকুর ডেকেছিল, ক্লিয়ার, হ্যাঁ কুকুরটা ডেকেছিল, তো সেন্টেন্সের মানে পরিষ্কার, অথচ এর কোনো অবজেক্ট নেই, অবজেক্ট নেই। তো অবজেক্ট যদি না থাকে তখন আমরা তাকে কি বলবো, ইন্ট্রান্সিটিভ ভার্ব। এর আগে আমরা ট্রান্সিটিভ ভার্ব শিখেছি, এখন ইন্ট্রান্সিটিভ ভার্বের আরো এক্সাম্পল আমি দিচ্ছি। শি ক্রাইড, সে কেঁদেছিল, ঠিক, সেন্টেন্স তো ক্লিয়ার। এখানে শি ইজ দ্য সাবজেক্ট আর ক্রাইড ইজ দ্য অ্যাকশন ভার্ব and there is no object, therefore ক্রাইটা হয়ে গেল ইন্ট্রান্সিটিভ ভার্ব। ক্লিয়ার? বেবিজ, বাচ্চারা, ওরা জন্মের পরে প্রথম ইয়ারে একটু তাড়াতাড়ি বাড়তে থাকে, তো সেটাই আমি একটু সেন্টেন্সে পুট করছি। বেবিজ গ্রো কুইকলি ইন দি ফার্স্ট ইয়ার। বেবিজ গ্রো QUICKLY quickly in the first year, প্রথম বছর কুইকলি বাড়ে। বেবিজ গ্রো, গ্রো বেড়ে ওঠা, এটাকে বলে অ্যাকশন ভার্ব। বেবিজ গ্রো হোয়াট, কোনো আনসার নেই, শুধু বেবিজ গ্রো। বেবিজ গ্রো কুইকলি ইন দি ফার্স্ট ইয়ার, বেবিজ হলো সাবজেক্ট, অ্যাকশন ভার্ব হয়ে গেল, এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে এই গ্রোটা কি হবে, এই গ্রোটা হয়ে যাবে ইন্ট্রান্সিটিভ ভার্ব। শি died, she died after brief illness. She died after brief illness. স্বল্প সময়ের জন্য অসুস্থ থাকবার পরে সে মারা গেল। She died, this is the action verb. She died what? There is nothing, no answer of what, so therefore there is no object, so this will be a intransitive verb. What or whom জিজ্ঞাসা করে যদি আনসার না পাও ভার্বকে, তো then it will have no object and therefore that verb will be intransitive verb. The children ran around the lake, through the trees and over the fallen logs. একটা বড় সেন্টেন্সে দিয়ে দেখাচ্ছি। The children ran, বাচ্চারা দৌড়চ্ছিল, ওকে। The children ran around the lake, একটা লেক ছিল, সেই লেকের চারদিকে বাচ্চারা দৌড়াচ্ছে। The children ran around the lake, the children ran around the lake through the trees, তার পাশে যে গাছগুলো ছিল সেই গাছগুলোর মধ্যে দিয়ে, and over the fallen logs, through the trees and over
the fallen logs. আমি ইচ্ছে করে একটু বড় সেন্টেন্স বানালাম। The children, বাচ্চারা, ran, দৌড়চ্ছিল বা দৌড়লো, around the lake, লেকের চারদিকে, through the trees, লেকের চারদিকে অনেক গাছ ছিল, ওই গাছের মধ্যে মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, over the fallen logs, অনেক গাছের গুড়ি এরকম পড়ে আছে, তার উপর দিয়ে দৌড়ে যাচ্ছে। তো দ্যাট ইজ দ্য সেন্টেন্স। এখানে চিলড্রেন ran, ran is the action verb, ran what? No answer. So there is no object. So if there is no object, this ran will be intransitive verb. Okay, clear? Intransitive verb বোঝা গেছে? সুতরাং আমরা বলতে পারি an intransitive verb is an action verb that does not need an object to enable it to make sense. সেন্টেন্সটা কোনো সেন্স ক্লিয়ার করবার জন্য তার অবজেক্টের কোনো প্রয়োজনীয়তা নেই। An intransitive verb is an action verb that does not need an object to enable it to make sense. এগুলো তোমরা কপিতে লিখে নেবে। আমি যেগুলো বলছি, I am not writing and wasting time. Intransitive verbs never work with the direct objects or indirect objects. Okay? দেখেছো তোমরা সেন্টেন্সে কোনো ইনডাইরেক্ট অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট নেই ইন্ট্রান্সিটিভ ভার্বের। দে ওয়ার্ক অ্যালোন উইথ দ্য সাবজেক্ট। ওকে, টু টেল আস অ্যাকশন ইজ বিন টেকেন, অ্যাকশন হয়েছে সেটা বলবার জন্য। আমি এবারে তোমাদের একটা লিস্ট অফ ইন্ট্রান্সিটিভ ভার্বস দেবো। তো বিফোর দ্যাট ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট বিফোর আই রাব আপ অ্যান্ড রাইট দ্যাট। ওকে, এটা হলো একটি লিস্ট অফ ইন্ট্রান্সিটিভ ভার্বস। যেমন তোমাদের আমি ট্রান্সিটিভ ভার্ব, ডাইট্রান্সিটিভ ভার্বের লিস্ট দিয়েছিলাম, তেমনি এটি একটি লিস্ট ইন্ট্রান্সিটিভ ভার্বের। যেমন অ্যারাইভ, বো, বার্ক, বোস্ট, চেঞ্জ, কাফ, ক্রাউল, ডিসএগ্রি, ডাই, এমার্জ, ফেইন্ট, গো, হাউল, জাম্প, নীল, লাফ, লিভ, পজ, রান, সিট, স্লিপ, স্মাইল, আন্ডারস্ট্যান্ড, ওয়েট। দিস আর অল লিস্ট অফ ইন্ট্রান্সিটিভ ভার্বস। আমরা ইন্ট্রান্সিটিভ ভার্ব যেটা শিখলাম তাতে আমরা এটা বুঝলাম যে ইন্ট্রান্সিটিভ ভার্বের একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে এবং কোনো অবজেক্ট থাকে না, কিন্তু সেন্টেন্স মিনিংফুল থাকে, সেক্ষেত্রে সেই ভার্বটি কিন্তু ইন্ট্রান্সিটিভ ভার্ব। এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব থেকে আমরা দুটো জিনিস জানলাম। একটা হলো ইন্ট্রান্সিটিভ ভার্ব নট ইউজড উইথ ডাইরেক্ট অবজেক্ট অর ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট কোনো অবজেক্টই থাকবে না ইন্ট্রান্সিটিভ ভার্বে। নট ইউজড উইথ প্যাসিভ ভয়েস। যদি কোথাও দেখো যে একটি প্যাসিভ ভয়েস একটি সেন্টেন্স রয়েছে আর তার মধ্যে একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব দিয়ে দিয়েছে এবং তোমাদের বলছে কারেক্ট দি সেন্টেন্স, তোমরা বুঝবে যে এই সেন্টেন্সটা ভুল আছে। প্যাসিভ ভয়েসে কখনো ইন্ট্রান্সিটিভ ভার্ব হতে পারে না। আর একটি ইম্পর্টেন্ট ব্যাপার অ্যাবাউট দ্য ইন্ট্রান্সিটিভ ভার্ব, যে ক্যান এ ভার্ব বি বোথ ট্রান্সিটিভ অ্যান্ড ইন্ট্রান্সিটিভ? একটা ভার্ব কি ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ দুরকমই হতে পারে? ইয়েস, সাম ভার্বস ক্যান বি বোথ ট্রান্সিটিভ অ্যান্ড ইন্ট্রান্সিটিভ। ইট জাস্ট ডিপেন্ডস অন দ্য স্পেসিফিক সিচুয়েশন। যে সিচুয়েশন যেটা বর্ণনা করে হয়েছে ওই সেন্টেন্সে তার উপর ডিপেন্ড করে ওই ভার্বটি ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ দুরকমই হতে পারে কিনা। আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। ইউ ক্যান ডিটারমাইন whether a verb functioning as transitive or intransitive based on whether or not there is a direct object. যদি একটি ডাইরেক্ট অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রান্সিটিভ ভার্ব, যদি ডাইরেক্ট অবজেক্ট না থাকে তাহলে ইন্ট্রান্সিটিভ ভার্ব, যদি দুটো অবজেক্টই থাকে তাহলে সেটা ডাইট্রান্সিটিভ ভার্ব। দেখো সেন্টেন্সের অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করবে যে বোথ ট্রান্সিটিভ অ্যান্ড ইন্ট্রান্সিটিভ হতে পারে কিনা একটি ভার্ব। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ইট ক্যান বি বোথ ট্রান্সিটিভ অ্যান্ড ইন্ট্রান্সিটিভ। বাট বিফোর আই গো ফর দ্যাট, প্লিজ টেক আ স্ক্রিনশট to write down in your copy so that you can refer later. Okay, active verb return. Let us see return শব্দটি return, R-E-T-U-R-N, return. এই রিটার্ন দিয়ে আমি প্রথমে একটি সেন্টেন্স লিখছি,
Pratima returned the book to the library. Okay? Pratima returned the book to the library. এই সেন্টেন্সে দেখো প্রতিমা রিটার্ন, প্রতিমা ফেরত দিল দ্য বুক, বইটি, টু দি লাইব্রেরিতে। এখানে এই যে রিটার্ন, ফেরত দেওয়া, দিস ইজ দ্য অ্যাকশন ভার্ব। একে আমি জিজ্ঞাসা করব প্রতিমা রিটার্ন হোয়াট? প্রতিমা রিটার্ন দি বুক, সো দি বুক ইজ দ্য অবজেক্ট, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট। এটা হোয়াট জিজ্ঞাসা করে যদি আনসার পাই, দ্যাট ইজ ডাইরেক্ট অবজেক্ট। যদি শুধু ডাইরেক্ট অবজেক্ট থাকে তখন এই রিটার্নটা কি? ইট ইজ আ ট্রানজিটিভ ভার্ব বা মনোট্রানজিটিভ ভার্ব। সো দিস ইজ ট্রানজিটিভ ভার্ব। কোনটা? না, এই রিটার্নটা হলো ট্রানজিটিভ ভার্ব, বা এটাকে মোর স্পেসিফিক্যালি আমরা বলি মনোট্রানজিটিভ, কারণ একটা অবজেক্ট আছে, সেই জন্য মনোট্রানজিটিভ বলা হয়। রাইট? এবারে আমি আরেকটি সেন্টেন্স বলছি। প্রতিমা রিটার্ন টু স্কুল আফটার দ্য উইন্টার ব্রেক। নাও সেম রিটার্ন দিয়ে প্রতিমা রিটার্নড টু স্কুল আফটার the উইন্টার ব্রেক। সো উইন্টার ব্রেকের পরে, শীতের ছুটির পরে প্রতিমা স্কুলে ফিরে এলো। প্রতিমা রিটার্ন, RETURNED, প্রতিমা ফিরে এলো টু স্কুলে আফটার দি উইন্টার ব্রেক, শীতের ছুটির পর। প্রতিমা ফিরে এলো কি ফিরে এলো? তার কোনো আনসার আছে? নেই। কি ফিরে এলো? তার তো আনসার হয় না। প্রতিমা ফিরে এলো। So there is no object. So there is no object. Right? যদি কোনো অবজেক্ট না থাকে এই রিটার্নের, তখন আমরা তাকে কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে দেখো, সেম রিটার্ন, এই রিটার্ন একবার ইউজ করেছি, ও ট্রানজিটিভ ভার্ব হয়েছে, আর একবার ইউজ করেছি, ইনট্রানজিটিভ ভার্ব হয়েছে। ফলে কোনো ভার্বকে আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ দুভাবেই একটি সেন্টেন্সে ব্যবহারের উপর নির্ভর করছে ও কখন ট্রানজিটিভ আর কখন ইনট্রানজিটিভ। উই উইল কন্টিনিউ the class after the lunch break. লাঞ্চ ব্রেকের পরে আমরা ক্লাসটাকে চালিয়ে যাব। তা উই উইল কন্টিনিউ, আমরা চালিয়ে যাব, দিস ইজ দ্য অ্যাকশন ভার্ব। এবার এই অ্যাকশন ভার্বকে আমরা জিজ্ঞাসা করছি, উইল কন্টিনিউ হোয়াট? উইল কন্টিনিউ দি ক্লাস, সো দেয়ার ইজ অ্যান অবজেক্ট। যদি অবজেক্ট থাকে কি হবে? ট্রানজিটিভ ভার্ব। ফলে এই কন্টিনিউটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। আবার যদি আমি এরকম বলি, দ্য ক্লাস কন্টিনিউড আফটার দ্য লাঞ্চ ব্রেক। The class continued after the lunch break. The class continued, class চলতে থেকেছিল after the lunch break. Continued what? No answer. So no object. So এখানেও no object. No object থাকলে কি হবে কন্টিনিউটা? এটা হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি। শি গ্রোস ফ্লাওয়ার্স এভরি উইন্টার। অনেকে থাকে না শখ এরকম যে শীতকালে নানা রকম ফুলের বাহার তার বাড়িতে, তো শি গ্রোস ফ্লাওয়ার, সে ফ্লাওয়ার রোপণ করে বা ফ্লাওয়ারকে বানায়। শি গ্রোস ফ্লাওয়ার এভরি উইন্টার। শি grows flower every
winter. She grows, এটা হলো action verb. She grows what? Flower. So this will be object. If there is a object, এই গ্রোটা হয়ে গেল transitive verb. Right? এবারে সেন্টেন্সটাকে আমি অন্যভাবে পুট করছি, the plant grows slowly. প্ল্যান্ট পুঁতেছি, আস্তে আস্তে প্ল্যান্ট বাড়ছে। আমি লিখলাম the plant grows slowly. এবারে grows হচ্ছে অ্যাকশন ভার্ব। grows what? grows slowly. slowly is an adverb. Okay, this is not object, this is only adverb ly দিয়ে। grows what? there is no answer, so there is no object. যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে কি হবে? ইন্ট্রান্সিটিভ ভার্ব। রাইট? আমি একটা দুটো আরো রাফ করে তোমাদের আর একটা দুটো এক্সাম্পল দেব। সো প্লিজ টেক আ স্ক্রিনশট। মাই সিস্টার সিংস বিউটিফুলি। মাই সিস্টার sings beautifully, সুন্দরভাবে, while my mother is also a good singer. Now my sister sings, এটা হলো অ্যাকশন ভার্ব। sings what? sings beautifully, this is adverb, this is not object. So there is no object in this sentence. My sister sings what? What এর কোনো আনসার নেই, তো therefore there is no object. কোনো অবজেক্ট যদি না থাকে তখন এটা হয়ে যাবে intransitive verb. আবার সেম সিংসকে আমি যদি এইভাবে লিখি, my sister sings a beautiful song. এবারে my sister sings what? she sings a beautiful song, so that becomes an object. তখন এই সিংসটা হয়ে গেল ট্রান্সিটিভ ভার্ব। দেখেছো একই শব্দ কখনো আমরা ট্রান্সিটিভ ভার্ব হিসাবে ইউজ করতে পারছি, কখনো ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসাবে ইউজ করতে পারছি। তো আমি তোমাদের দেখালাম হোয়াট ইজ ট্রান্সিটিভ ভার্ব, হোয়াট ইজ ডাইট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব যেটাকে আমরা মনোট্রান্সিটিভ ভার্বও বলি, হোয়াট ইজ ডাইট্রান্সিটিভ ভার্ব, সেটা শিখতে যে আমরা দুটো অবজেক্ট শিখেছিলাম, দু ধরনের, ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট, এবং আমরা দেখেছিলাম কোনো একটি ভার্ব মনোট্রান্সিটিভও হতে পারে, ডাইট্রান্সিটিভও হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য ইউজ ইন দ্য সেন্টেন্স। তারপরে আমরা শিখেছিলাম ইনডাইরেক্ট ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার কোনো ডাইরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট থাকবে না, এবং ইনট্রান্সিটিভ ভার্ব প্যাসিভ ভয়েসে ইউজ করা যাবে না। দেয়ারআফটার উই হ্যাভ সিন ইনট্রান্সিটিভ ভার্বস। কিছু কিছু শব্দ আছে যেগুলো ট্রান্সিটিভ ভার্ব হতে পারে, ইনট্রান্সিটিভ ভার্ব হতে পারে, ডিপেন্ডিং আপন ইউজ ইন দ্য সেন্টেন্স। দিস ইজ অল অ্যাবাউট দ্য ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্ব, and I have completed my class today. যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে টু আদার স্টুডেন্টস, এবং তোমরা বেল আইকনকে প্রেস করবে যাতে করে আমি এর পরে যখন আবার নতুন নতুন ক্লাস দেব তোমরা একটি নোটিফিকেশন পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।